কমলা তার স্বামী দীপক ও মেয়ে সান্ধিয়ার সঙ্গে বেনারস শহরে বাস করত। দীপক খুব ভালো একটি কোম্পানিতে জব করত আর তার স্ত্রী ও মেয়ের খুবই যত্ন নিত। তারা সান্ধিয়াকে অনেক ভালো একটি স্কুলে ভর্তিও করে দিয়েছিল। এভাবে সবকিছু অনেক ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে তাদের হাসি খুশি পরিবারের উপরে দুর্যোগ নেমে আসলো। দীপক তার নেশাখোর বন্ধুদের সঙ্গে নেশা করা ও আড্ডা এসবে মেতে উঠল। সে অধিকাংশ সময় বন্ধুদের সঙ্গে মদ্যপান ও পার্টিতে টাকা খরচ করতে লাগলো। নেশা করে প্রতিদিনই দীপক মধ্যরাত্রিতে বাড়ি ফিরত। একদিন প্রতিদিনের মতোই দীপক মধ্যরাতে বাড়ি ফিরল। এসব দেখে কমলা ভীষণ রেগে গেল। এসব আর কতদিন চলবে? মদ পান করতে করতে তোমার তো শরীরটাই অসুস্থ হয়ে গেছে। এসবকে তুমি ছাড়বে না? আমাকে তোর বোঝাতে হবে না যে কোনটা করব আর কোনটা করব না। আমার যে খুশি আমি তাই করব। মন চাই থাকো, নইলে এখান থেকে যেতে পারো। যা আমার বাড়ি থেকে। যতই দিন যায় দীপকের মদ পান করার অভ্যাস আরও বেশি বেড়ে ওঠে। সব সময় মদ পান করার কারণে সে ঠিকমতো কাজেও যেতে পারে না। নেশার এইরকম অবস্থা দেখে কোম্পানির মালিক একদিন দীপকের কাছ থেকে বের করে দিল। নেশা করার আগ্রহ এতই বেশি বেড়ে গেল যে দীপক আস্তে আস্তে তার সব জিনিস বিক্রি করে দিতে লাগলো। এমনকি শেষ পর্যন্ত সে তার বসত বাড়িটাকে বিক্রি করে ফেলল আর একটি সাধারণ ভাড়া বাড়িতে দীপক তার স্ত্রী কমলা ও মেয়ে সান্ধিয়াকে নিয়ে থাকতে লাগলো। এই সব কিছু নিয়ে কমলা অনেক বেশি চিন্তায় ছিল। তবে একদিন কমলার কাছে সান্ধিয়ার স্কুল থেকে ফোন আসলো। আরে, আমি সান্ধিয়ার স্কুলের কিভাবে ফি জমা করব? টাকা কোথায় পাবো আমি? কমলা এসব ভাবছিল, ঠিক তখনই সেখানে সান্ধিয়া চলে আসলো আর বলল, মা, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। সে কখন স্কুল থেকে আসছে, খেতে দাও না। ঠিক আছে মামনি, একটু থামো, আমি এখনই ডাল আনছি। ডাল আর চাউল দিয়ে খুবই সুন্দর করে তোমাকে খাবার রেঁধে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মা, তোমার হাতের তৈরি করা গরম গরম ডাল আর চাউলের খিচুড়ি আমার অনেক পছন্দের। তুমি তাড়াতাড়ি আমাকে খিচুড়ি রেঁধে দাও। ঠিক তখনই কমলার কাছে তার বান্ধবী অনুরাধা ফোন করলো। অনুরাধা বারবার বলার কারণে কমলা সব সত্য কথা বলে দিল। বারবার কমলা বলছিল যে কি করে আমি সংসারের খরচ চালাবো আর কি করে সান্ধিয়ার লেখাপড়ার খরচ জোটাবো। হ্যাঁ রে কমলা, এত চিন্তা করিস না তো, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আগে তুই বলতো যে তুই আছিসটা কোথায়? সান্ধিয়ার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, এই জন্য ডাল আনতে যাচ্ছি। ডাল আর চাউল দিয়ে একটা খিচুড়ি পাকিয়ে দেবো। আরে হ্যাঁ হ্যাঁ কমলা, মনে পড়ে গেছে, তোর হাতের ডাল চাউল দিয়ে যে খিচুড়ি রান্না না, এত টেস্টি। আমরা খেয়েছিলাম, সবাই একবারে আঙ্গুল চেটে ফুটে খেয়েছিল রে। আমার বেশ মনে আছে। হ্যাঁ, কাজ কর, তুই ডাল চাউল দিয়ে খিচুড়ি তৈরি করে বিক্রি কর, তোর অনেক টাকা ইনকাম হবে। এতে তোর সংসারের খরচও চলে যাবে, সান্ধিয়াকে লেখাপড়াও শেখাতে পারবি। অনুরাধার এই কথা শুনে কমলার মনের মধ্যে একটি আইডিয়া আসলো, কিন্তু সে ভাবতে লাগলো যে এসব সে কি করে করবে। পরের দিন কমলা ডাল আর চাউল দিয়ে খুবই টেস্টি করে খিচুড়ি রান্না করে বাইরে বসে রইল বিক্রি করার জন্য, কিন্তু তার কাছে কেউ কিনতে আসলো না। এরপর যখন সন্ধ্যা হলো তখন সে আনমনা হয়ে বাসায় ফিরল আর কান্না করতে লাগলো। এখন আমি কি করব হে খোদা, আমি তো চেষ্টা করলাম কিন্তু সফল তো হতে পারলাম না। মা, তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমিই তো বলো আমি যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করি, তুমি সান্ত্বনা দিয়ে বলো খারাপ রেজাল্ট হয়েছে তো কি হয়েছে, এইবার ভালো করে পড়াশোনা কর, দেখবি রেজাল্ট ভালো হবে। তাই আমিও তোমাকে বলছি, আজকে বিক্রি হয়নি তো কি হয়েছে, তুমি আবারও কালকে রান্না করে নিয়ে যাবে, দেখবে বিক্রি হবে। সান্ধিয়া, মামনি আমার, তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোর এত বুদ্ধি। তুই ঠিকই বলেছিস মা, হার মানা ঠিক না। আমি আবারও কালকে নিয়ে যাব। পরের দিন কমলা আবারও রান্না করে নিয়ে গেল বাহিরে। সারাটা দিন রোদের মধ্যে বসে রইল, কিন্তু কেউ কিনতে আসলো না। কমলা মন খারাপ করে বসেই রইল। অবশেষে তার কাছে একজন লোক এসে বলল, আরে বোন, আপনার কাছে কি খাবার কোনো জিনিস পাওয়া যাবে? আশেপাশে সব দোকানই বন্ধ হয়ে গেছে। যদি আপনার কাছে খাবার কিছু থাকে তাহলে তাড়াতাড়ি আমাকে দিন, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার কাছে যে ডাউল আর চাউল দিয়ে খুবই সুন্দর করে মজাদার একটি রেসিপি রান্না করেছি, যদি আপনি চান তাহলে এক্ষুনি প্লেট সাজিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ বোন, দিয়ে দিন। ক্ষুধার অবস্থায় যদি পাওয়া যায় খুদের ভাত, তাহলে সেটাও অমৃত হয়ে যায়। তাড়াতাড়ি দিন। এক প্লেটের দাম কত?
ভাই, এক প্লেটের দাম 30 টাকা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দিন। এরপর কমলা একটি প্লেট সাজিয়ে লোকটির হাতে তুলে দিল। যখনই লোকটি খাবারের একটি লুকমা তার মুখে তুলে দিল, তখনই তার চেহারা হাসি উজ্জ্বল হয়ে গেল। আর সে বলল, উহ, আরে ওয়াও, বোন, আপনার হাতে নিয়ে রান্নাটা না অনেক সুস্বাদু হয়েছে। আমি এর আগে জীবনে কখনো তো আপনাকে দেখিনি, কারণ প্রায় আমি এখানে আসি। কবে থেকে আপনি এটা বিক্রি করেন? হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক বলেছেন, মাত্র 2 দিন হলো আমি এটা বিক্রি করতে লেগেছি। সে সারাটা দিনের মধ্যে শুধু একটি গ্রাহক এলো আর এক প্লেটই তার খাবার বিক্রি হলো। সে এক প্লেট খাবার বিক্রি করেই যে কয় টাকা পেল, তাতেই কমলার সাহস অনেক বেড়ে গেল। এরপর পরের দিন আবারও কমলা তার রান্না করা খাবারের পাত্র নিয়ে বসে পড়ল। পরের দিন সকাল সকাল আবারও সে আগের দিনের কাস্টমারই চলে আসলো, আর সে সাথে করে নিয়ে এসেছিল তার বন্ধুকে। আরে বোন, আপনি চিনছেন? ওই যে কালকে এসেছিলাম, আপনার না ডাল চাউলের সেই রান্নাটা অনেক পছন্দ ছিল। এই জন্য আজ সকাল সকাল আমি আমার বন্ধুকেও নিয়ে এসেছি। 2 প্লেট দিয়ে দিন। ঠিক আছে ভাইয়া, আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি। এভাবেই ধীরে ধীরে কমলার কাছে কাস্টমার আসতে লাগলো, আর তার কামাইও হতে লাগলো। অল্প কয়দিনের মধ্যে কমলার কাছে সান্ধিয়ার স্কুলের ফি জমা দেওয়ার মতো টাকা হয়ে গেল। ওই রাত্রেই কমলা তার স্বামী দীপকের চোখকে ফাঁকি দিয়ে সান্ধিয়ার স্কুলের ফি ভরার জন্য টাকা লুকিয়ে রাখতে গেল। ঠিক তখনই দীপক দেখে ফেলল। এই কমলা, সিন্ধুকের মধ্যে কি লুকাচ্ছিস? দেখা, তাড়াতাড়ি দেখা আমাকে। দেখো, সান্ধ্যার স্কুলের ফি জমা দিতে হবে, এই জন্য আমি কিছু টাকা জমিয়েছি। খবরদার, প্লিজ এই টাকাতে তুমি হাত দিও না। আমার বন্ধু আমার জন্য বাহিরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি এই টাকা তুই আমাকে দিয়ে দে। এ কথা বলে দীপক টাকাগুলো নিয়ে চলে গেল। কমলা কান্না করতে শুরু করলো আর ভাবল, এভাবেই যদি এখানেই থাকি তাহলে দীপক সব টাকা নিয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে মদ খেয়ে ফুরিয়ে দেবে। আমি আমার মেয়েকে লেখাপড়া শেখাতে পারবো না। এরপর থেকে কমলা অনেক গোপনে টাকা জমাতে লাগলো সান্ধিয়ার জন্য। এভাবেই আস্তে আস্তে কমলার ব্যবসা উন্নতি হতে লাগলো। এভাবেই দিন পার হতে লাগলো। সান্ধিয়া বড় হয়ে গেল। টাকা পয়সার কমতির কারণে সান্ধিয়া খুব বেশি দূর লেখাপড়া করতে পারল না। সান্ধিয়া লেখাপড়া বাদ দিয়ে তার মায়ের সঙ্গে হেল্প করতে লাগলো। এভাবে করতে করতে কোনো মতে তো কমলার জীবনটা পার হয়ে গেল। কিন্তু কমলার জীবনের উপরে অনেক বড় একটি দায়িত্ব আছে, তা হলো তার মেয়ের বিয়ে। একদিন অনুরাধা কমলার সঙ্গে দেখা করতে আসলো। তখন অনুরাধা কমলার অবস্থা দেখে বলল, আরে কমলা, তোর হাল কি হয়েছে রে? এই অবস্থা কেন? আমার কথা আর জিজ্ঞেস করিস না অনুরাধা, আমি ভালোই আছি। এই দেখ, আমার মেয়েকে দেখ। সান্ধিয়া, এটা তোমার খালামণি হয়। আসসালামু আলাইকুম অনুরাধা আন্টি, মা সব সময় আপনার কথা বলে। ওয়ালাইকুম আসসালাম। আরে কমলা শোন, আমি তো তোর মেয়ে সান্ধিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। পাত্রপক্ষরা অনেক ধনী। তোর মেয়ের যদি ওখানে বিয়ে হয় তাহলে তোর কোনো চিন্তা থাকবে না। অনুরাধা, আমার জীবনের শেষ আশা হলো আমি আমার মেয়ের সুখ দেখে যেতে চাই। তুই কোনো চিন্তা করবে না, আমি সব কিছু ঠিকঠাক করব। এরপর অনুরাধা সান্ধিয়ার বিয়ের জন্য অনেক চেষ্টা করলো ও তার বিয়ে দেওয়ার জন্য সব দায়িত্ব নিজের হাতে তুলে নিল। এরপর অনুরাধা পাত্রপক্ষের সঙ্গে কথা বলে সান্ধিয়ার বিয়ের দিন নির্ধারণ করে ফেলল। বিয়ের খরচাদি জমানোর জন্য কমলা দিন রাত মেহনত করে পরিশ্রম করতে লাগলো। একদিন কাজ থেকে কমলা বাসায় ফিরছিল। হঠাৎ করে তার মাথার মধ্যে চক্কর এসে গেল আর সে মাথা করে রাস্তায় পড়ে গেল। মায়ের এই অবস্থা দেখে সান্ধিয়া চিৎকার করে উঠল। সে কাঁদতে কাঁদতে তার মাকে ওঠাতে লাগলো আর বলল, মা, ও মা, কি হলো তোমার? মা, তুমি চোখ খোলো। আরে কেউ হেল্প করো। সান্ধিয়ার কান্নার আওয়াজ শুনে আশেপাশের মানুষ চলে আসলো আর কমলাকে নিয়ে চলে গেল হাসপাতালে। ডক্টর সান্ধিয়ার মায়ের চেক আপ করার পরে নিরাশ হয়ে বলল, সরি সান্ধিয়া, তোমার মা আর এই পৃথিবীতে নেই। কথা শুনে সান্ধিয়া খুবই কান্না করতে লাগলো। এরপর দীপক যখন জানতে পেল, তখন দীপকও কমলার কাছে আসলো আর কমলার লাশের সামনে বসে খুবই কান্না করতে লাগলো। তখন সান্ধিয়া তার বাবা দীপককে বলল, বাবা, খবরদার খবরদার, তুমি আমার মায়ের গায়ে হাত লাগাবে না। শুধু তোমার কারণেই, তোমার দেওয়া জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মাই পৃথিবী ছেড়ে চলে গেছে। বেটা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। কমলা, তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি, আমি ভুল করেছি, তোমার উপর অন্যায় করেছি, জুলুম করেছি। এভাবেই কান্না করতে করতে কোনো মতে দীপক নিজেকে সামলে নিল। তারপরে কমলার মৃতদেহকে কবরস্থ করলো। এরপর সান্ধিয়াকে নিয়ে ভাড়া ঘরের মধ্যেই থাকতে আরম্ভ করলো।
দীপক এরপর থেকে সান্ধিয়ার বিয়ে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেল। দীপক কাজ করতে চাইল, কিন্তু তার বাজে অভ্যাসের কারণে কেউ তাকে কাজ দিল না। এরপর একদিন অনুরাধা কমলার সঙ্গে দেখা করতে আসলো। যখন অনুরাধা জানতে পেল কমলার এই পৃথিবীতে নেই, তখন সে অনেক কষ্ট পেল। দেখুন, এখন আপনার মেয়ের দায়িত্ব আপনার ওপরে। মেয়েদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়া উচিত। মেয়ে বড় হয়েছে, এখন আপনি যা করার করেন। এ কথা বলে অনুরাধা সেখান থেকে চলে গেল। অনুরাধা চলে যাওয়ার পরে দীপক খুবই চিন্তায় পড়ে গেল, কারণ বিয়ে দেওয়ার মতো তার কাছে কোনো টাকা ছিল না। সে কষ্ট পেয়ে কান্না করতে লাগলো, আর তার স্ত্রী কমলাকে স্মরণ করে খুবই দুঃখ করতে লাগলো। তখন একজন লোক দীপকের বাসায় এসে আওয়াজ দিল। দীপক দরজা খুলে বাইরে গেল। তখন ওই লোকটি দীপককে বলল, ভাই, আমার নাম আমর। হ্যাঁ, কমলার সম্পর্কে শুনে আমার অনেক খারাপ লেগেছে। ভাই বলুন, কি হয়েছে? কমলার সঙ্গে কি আপনার কোনো জরুরি কথা ছিল? হ্যাঁ হ্যাঁ, আপনার স্ত্রী কমলা আমার কাছে তার মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছে, সেটাই আমি দিতে এসেছি। এই নিন কমলার জমাকৃত টাকা, মোট 5 লক্ষ হয়েছে। দীপক টাকাগুলো হাতে নিয়ে কমলাকে স্মরণ করে কান্না করতে লাগলো। কমলা, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও তুমি তোমার দায়িত্ব পালন করছো। ইউ আর গ্রেট। এরপর দীপক অনেক ধুমধাম করে সাঁধিয়ার বিয়ে দিয়ে দিল, আর বিয়েতে সে তার মেয়েকে অনেক দোয়া করলো।